বাস ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এসিপি স্ক্রিন, ঠিক আছে। এই সফটওয়্যার যখন চালাবেন, যখন চালানো হলো বন্ধ করার সময় জাস্ট এই যে উপরে কার্সারের এই যে অ্যারোটা ক্রসটা নিচে আসছে, এটাকে ক্রস করে দেবেন, দিয়ে সিম্পলি সাসপেন্ড, ঠিক আছে। এবার কোনো সময়তে যদি দেখেন যে আপনার মেশিন খোলার সময় এরকম ফাইল ওপেন এসব দেখাচ্ছে, তখন সিম্পলি ফাইলের মধ্যে গিয়ে ওই ডি ড্রাইভের মধ্যে সফটওয়্যারটা আছে, ডি ড্রাইভের মধ্যে এসিপির মধ্যে ঢুকে ওর মধ্যে ঢুকে দেখবেন ব্লু কালারের ফাইল আছে যেটা আমি করলাম, তখন ওটাকে ডবল ক্লিক করবেন, তখন আবার ওই রিজিউম ভার্চুয়াল মেশিনের স্ক্রিনটা চলে আসবে। ওখান থেকে আপনি জাস্ট রিজিউমে ক্লিক করলে আবার এই নর্মালি স্ক্রিনটা খুলে যাবে। আপনাকে আমি একবার ক্লোজ করছি, ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আমি আবার ক্লোজ করছি, একদম হচ্ছে দুটো ভি আমার খুলে গেছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি আপনাকে কীরকমভাবে করে। আচ্ছা এনিওয়ে আমি আগে করছি, স্টার্ট করছি যে আচ্ছা এখানে যখন একবার আপনি ক্লোজ করে দেবেন না, দেওয়ার পর যখন আপনি ওখানে করে দেবেন, তখন কিন্তু আর মেশিনে কিছু হাত দেবেন না, অটোমেটিক মেশিন সব কিছু নিজে করে নেবে, ঠিক আছে। মেশিন কিন্তু অটোমেটিক সব কিছু নিচে করে নেবে। এখানে একটা দুটো খুলে গেছে বলে এই প্রবলেমটা হয়েছে। আমাদের এসিপি আমাদের যে টোটাল নর্মাল কোর্স সেটা চালু করার আগে আমাদের মোটামুটি একটু জাস্ট ব্রিফ হিস্ট্রি বলে নেওয়া দরকার। সেই ব্রিফ হিস্ট্রিটা কি না, ব্রিফ হিস্ট্রিটা হচ্ছে যে এটা তো একটা ইআরপি সফটওয়্যার, আপনি নিশ্চয়ই শুনেছেন, ঠিক আছে। এবং ইআরপি সফটওয়্যার সম্বন্ধে বলতে গেলে যেটা বলতে হয় যে এটা বেসিক্যালি হচ্ছে একটা সার্ভার সিস্টেমে চলে, ঠিক আছে। এবং এই সার্ভার সিস্টেমটা কি, এখানে আমাদের নর্মালি যেমন সার্ভারে আমাদের তিনটে সার্ভার থাকে, এই একটা সার্ভার থাকে, এখানে কিন্তু সার্ভার থাকে তিনটে, ঠিক আছে। এবং এই তিনটে হলো তো এবার ঘটনা হচ্ছে যে সার্ভার সিস্টেম যেটা বলছিলাম, আমাদের এখানে নর্মালি তিনটে সার্ভার লাগে, ঠিক আছে। একটা সার্ভার হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার, একটা সার্ভার হচ্ছে কোয়ালিটি সার্ভার, আর একটা সার্ভার হচ্ছে আপনার প্রোডাকশন সার্ভার। আমি যে ডকুমেন্টেশনটা পাঠিয়ে দিয়েছি, এই ডকুমেন্টেশনের মধ্যে সব ডিটেলসে আছে। আমি এই সার্ভার সিস্টেম সম্বন্ধে যতটা সিম্পলিফাইড হয়েছে আপাতত বলে দিচ্ছি। যখন ক্লাসটা আস্তে আস্তে শেষের দিকে যাবে তখন ফাইনালি এগুলোকে বলবো, কারণ এখন কি হচ্ছে এগুলো বললে কী হবে, এগুলো টোটালি থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে। যতটা সম্ভব প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে তাড়াতাড়ি ঢুকতে হবে, ঠিক আছে, যাতে আমাদের ক্লাসটা ইন্টারেস্টিং হয়, ঠিক আছে। তো এবার হচ্ছে যে এই সার্ভারের মধ্যে ডেভেলপিং সার্ভারের ফাংশনটা জাস্ট একটু বুঝে রাখি। যত রকম ডেভেলপিং ওয়ার্ক হবে, ধরুন ডেভেলপিং ওয়ার্ক বলতে কী বোঝায়, যেটা কনসালটেন্টরা করে, রাইট। কনসালটেন্টের কাজ হচ্ছে ডেভেলপিং ওয়ার্ক। ডেভেলপিং ওয়ার্ক সম্বন্ধে বলতে গেলে একটা জিনিস বলা যায় যে ধরুন আজকে আমরা যখন কোনো জায়গায় কোচিং সেন্টারে পড়াশোনা করতে যাই, 9, 10, 11, 12 বা বিকম যাই হোক, সেখানে যখন নোটসটা নিতে হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি নোটসটা লিখতে হয়, ঠিক আছে, টাইম ফ্যাক্টর থাকে মানে। তো এবার কোনো রকমের হাতে হ্যান্ড রাইটিংয়ে লিখে নিয়ে চলে এলাম, তারপর বাড়িতে এসে সেটাকে ভালো করে ফেয়ার করে লিখলাম, ঠিক আছে। তো এই যে কোনো রকমের লিখে নিয়ে চলে এলাম এবং সেটাকে বাড়িতে এসে যদি আবার তো কিছু মডিফিকেশন করলাম, কিছু অ্যাডিশন অল্টারেশন করলাম, ভালো করে লিখলাম, দ্যাট ইজ কল্ড ডেভেলপিং ওয়ার্ক, ঠিক আছে। এবার এই ডেভেলপিং ওয়ার্কটা হয়ে যাওয়ার পর যখন আমরা এই জিনিসটা সাইকেল থেকে রিচেক করালাম, স্যার দেখুন এটা লিখেছি, দ্যাট ইজ কল্ড কোয়ালিটি চেকিং।
যে একটা ফাইনাল চেকিং করে নেওয়া, ঠিক আছে। এখানেও ঠিক তাই, এসএপি তো ঠিক তাই, যখন আমরা আলটিমেটলি কোনো কাজ করব ডেভেলপিং সার্ভারে, সেই ডেভেলপিং সার্ভারে কোনো কাজটা করার পর সেম কাজটা আমরা কি করব প্রোডাকশন সার্ভারে এসে কোয়ালিটি সার্ভারে ট্রান্সফার করবো, যাতে কোয়ালিটি সার্ভারে এসে চেকিং করে নেওয়া যায়। ডেভেলপমেন্ট সার্ভারটা হচ্ছে টোটালি দ্য এরিয়া অফ কনসালটেন্ট, ঠিক আছে। কোয়ালিটি সার্ভারটা হচ্ছে দুটো পার্সনদের, একটা যে সিনিয়র কনসালটেন্ট থাকে তারা, আর হচ্ছে অফিসের কোর ইউজার্স, কোম্পানির কোর ইউজার্স। কোর ইউজার্স কারা? কোর ইউজার্স হচ্ছে দেখবেন অনেক কোম্পানিতে অনেক ডিপার্টমেন্টে থাকে কিছু কিছু পার্সন যারা দীর্ঘদিন ধরে একই ডিপার্টমেন্টে অনেক বছর ধরে কাজ করছেন, ঠিক আছে। এবং তারা কিন্তু ওই ডিপার্টমেন্টের কোনো ধরনের কোনো ইস্যু নিয়ে কথা বলতে গেলে তারা কিন্তু খুব ভালোভাবে হেল্প করতে পারেন, ঠিক আছে। কোনো ইনফরমেশন চাইলে সব কিছু, এদেরকে বলা হয় কোর ইউজার্স। কারণ এনারা কি করবেন, এনারা এই যে সফটওয়্যারটা নতুন করে ইমপ্লিমেন্ট হচ্ছে, এনাদের মতো করে সফটওয়্যারটা দেখে নেবেন যে এনারা যে ধরনের কাজ করেন, বিভিন্ন সফটওয়্যার যে ধরনের অ্যাডভান্টেজ পেয়েছেন, যে সব কাজ করেছেন, সেই ধরনের কাজগুলো এখানে কতটা সাকসেসফুলি করা যাচ্ছে, ঠিক আছে, বা কীভাবে করা যাচ্ছে, বা করা গেলেও সেটা কতটা এফেক্টিভ হচ্ছে, ঠিক আছে। তো এই যে জিনিসটা হচ্ছে ওনারা চেক করে নেবে, এবং তার সঙ্গে আলটিমেটলি সিনিয়র কনসালটেন্টও ওনারা থাকেন, ঠিক আছে। আর প্রোডাকশন সার্ভার যেটা আছে, এই প্রোডাকশন সার্ভারটা হচ্ছে এক্সক্লুসিভলি কোম্পানির যারা ইউজার, এন্ড ইউজার বা ওন পার্সন হচ্ছে কোর ইউজার কিছু থাকে তাদের জন্য, ঠিক আছে। এখানে কিন্তু কনসালটেন্টের কোনো ভূমিকা নেই, কনসালটেন্টরা এখানে কেউ ঢুকতে পারে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল সার্ভার সিস্টেম। আর যে কোনো কোম্পানিতে যখন স্টার্টিং হয় কোনো প্রজেক্ট, কোনো এসএপি ইমপ্লিমেন্টেশন, সেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট মানে কি স্টার্টিং ফ্রম দ্য বেস, শুরু থেকে শুরু করা হচ্ছে না, ঠিক আছে। তো এবার যখন ইমপ্লিমেন্টেশনটা হয়ে যায়, তখন যখন প্রজেক্টটা হ্যান্ড ওভার হয়, কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেলেই ইউজাররা যে খুব ইজিলি কাজ করতে পারবে তা নয়, কারণ তারা দীর্ঘদিন একটা অন্য সফটওয়্যারে কাজ করে এসছে। আজকের নতুন পরিবেশে এই সফটওয়্যারটা যে একদম পুরো ঠিকঠাকভাবে সবসময় বিহেভ করবে তাও নয়। তো সেই জন্য মিনিমাম 1 বছর 2 বছর যেটা লাগে, 1 বছর তো লাগে, এই যারা ইউজাররা যারা কাজ করছে তাদেরকে এটা সাপোর্টিং করতে হয়। সাপোর্টিং মানে অ্যাসিস্ট, হেল্প, তাদের কাজ করতে গেলে কোনো প্রবলেমস হলে সেই জায়গাতে তাদেরকে দেখাতে হবে যে এই প্রবলেম এর মধ্যে করতে হবে, এই জায়গায় এই অসুবিধা হচ্ছে। বা সফটওয়্যার ওরিয়েন্টেডও কোনো প্রবলেম হলে সেটাও যারা হেল্প করে তাদেরকে বলা হয় সাপোর্ট কনসালটেন্ট, ঠিক আছে। এটাকে সাপোর্ট কনসালটেন্ট। এইটা হচ্ছে আমাদের টোটাল সার্ভার সিস্টেম এবং ইনিশিয়াল প্রজেক্ট সিস্টেম। এবার হচ্ছে আমি প্র্যাকটিক্যাল পার্টটাতে আস্তে আস্তে ঢুকছি যে এখানে একটা বিজনেস প্রসেস রয়েছে। প্রত্যেকটা ফাংশনাল মডিউলের ডিফারেন্ট বিজনেস মডেল। আমরা করছি ফাইন্যান্সিয়াল মডিউল। এবার এই ফাইন্যান্সিয়াল মডিউলটা হচ্ছে বেস মডিউল এসএপি, ঠিক আছে। বেস মডিউল মানে কি এর উপর বেস করে কিন্তু অন্য মডিউলগুলো আলটিমেট বিল্ট আপ হয়, ঠিক আছে। তো এটা কিন্তু বেসিক্যালি বেস। আচ্ছা, এবার হচ্ছে এই বেস মডিউলের ক্ষেত্রে সব থেকে যেটা জরুরি ব্যাপার আছে যে এই মডিউলের প্রাইমারি কাজ যেটা আছে, প্রাইমারি কাজ যেটা আছে যে সফটওয়্যারটা পারচেজিং, মানে ক্লায়েন্ট কোম্পানি যখন এসএপির কাছ থেকে সফটওয়্যারটা পারচেজ করছে, এই যখন সফটওয়্যারটা পারচেজ করছে তখন এসএপি কি করছে, এই কোম্পানিকে একটা ইউনিক আইডি দিচ্ছে যেটাকে বলা হয় ক্লায়েন্ট আইডি। যে আইডি দেখতে ক্লায়েন্ট আইডি, এই ক্লায়েন্ট আইডির মাধ্যমে প্রত্যেকটা কোম্পানি আলটিমেটলি ডিফাইড। এইটা কি আসছে বলুন তো, স্পিটিক্স এটা কিন্তু খুব পেন দিচ্ছে আপনাকে। ঠিক আছে, এটা পরে আমি দেখবো কি আছে। আচ্ছা, এবার হচ্ছে যে এই ক্লায়েন্ট আইডি হচ্ছে মেইন। ক্লায়েন্ট আইডি দিয়ে কিন্তু যে কোনো সফটওয়্যারে আলটিমেট এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে। তবে ক্লায়েন্টকে যে এসএপি সফটওয়্যারটা পারচেস করছে এসএপির কাছ থেকে এবং ফর দ্য পারপাস অফ দেয়ার কোম্পানি এটা ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। তো ক্লায়েন্ট হচ্ছে সব থেকে টপ লেভেল ইউনিট যে কোনো ফাংশনাল মডিউলের ক্ষেত্রে অপারেটিং অর্গানাইজেশন স্ট্রাকচারে, ঠিক আছে। এরপরেই থাকে ক্লায়েন্টের পরেই থাকে কোম্পানি।
এখানে কোম্পানির ডেফিনেশনটা একটু ডিফারেন্ট, আমি প্রত্যেকের ডেফিনেশন দিয়ে দিয়েছি। কোম্পানি মানে হচ্ছে এখানে একটা গ্রুপ অফ অর্গানাইজেশনকে বলা হয় কোম্পানি, টোটাল গ্রুপটাকে বলা হয় কোম্পানি। ঠিক আছে, গ্রুপ বলতে কি বোঝো, যেমন ধরুন আমাদের রিলায়েন্স একটা গ্রুপ, টাটা একটা গ্রুপ, আইটিসি একটা গ্রুপ। এই গ্রুপটার ফাংশনটা কি? এই গ্রুপটার ফাংশন হচ্ছে তাদের যে ডিফারেন্ট বিজনেসগুলো রান হয়, তারা যে ডিফারেন্ট বিজনেসগুলোকে রান করে, সেই ডিফারেন্ট বিজনেসগুলো আলটিমেটলি কি ধরনের রেজাল্ট তৈরি করেছে একটা পার্টিকুলার পিরিয়ডের শেষে, সেটা হতে পারে কোয়ার্টারলি, হতে পারে হাফ ইয়ারলি, হতে পারে ইয়ারলি, তার উপর বেস করে ওরা একটা স্টেটমেন্ট তৈরি। এটা কি দেখাচ্ছে দেখুন তো, এটা অ্যান্ড এরর অকার্ড, কি বলছে এটা, ওয়াইল রেস্টোরিং the virtual machine state ডিসকাউন্ট করুন তো, কি বলছে না, তো আসে না, দেখা যাক। তো যাই হোক, বাবা বেরিয়ে যাচ্ছে ওইখানে, এখান থেকে পাওয়ার অফ হয়ে গেল এখান থেকে। আচ্ছা দেখছি। আচ্ছা, এবার হচ্ছে যখনই আলটিমেটলি এই ধরনের সিচুয়েশন হয়, কোম্পানি যখন যে রিপোর্টটা তৈরি করে, এই রিপোর্টটা হচ্ছে টোটালি ইন্টারনাল রিপোর্ট। ইন্টারনাল রিপোর্ট বলতে কি বোঝায়? ইন্টারনাল রিপোর্ট বলতে বোঝায় যে এটা তাদের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ইস্যু। ঠিক আছে, এই রিপোর্টটা কিন্তু কোনো বাইরের লোক, ইভেন আলটিমেটলি আপনার যে কোম্পানির যে পার্সন আছে, যারা এমপ্লয়ি আছে, তারা এটা জানতে পারে না। ঠিক আছে, এইটা এমনও, এটা ইন্টারনাল রিপোর্ট, পুরোপুরি ম্যানেজমেন্ট রিপোর্ট। ঠিক আছে, তো এই রিপোর্টটা আলটিমেটলি হচ্ছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ইস্যু। ওকে, এবার হচ্ছে এখন একটা কোম্পানি যখন তার যে ডিফারেন্ট বিজনেসগুলো আছে, এই ডিফারেন্ট বিজনেসগুলো বিভিন্ন দিকে রয়েছে, এবার এই প্রত্যেকটা বিজনেসের প্রচুর ইউনিট আছে আলাদা আলাদা। এখন ডিফারেন্ট বিজনেসের যে ডিফারেন্ট ইউনিট আছে, সেখান থেকে সমস্ত ডেটাকে কালেকশন করে নিয়ে একটা স্টেটমেন্ট ফরম্যাট, মানে কতটা কি প্রফিট হয়েছে না হয়ে দেখা, এটা কিন্তু কোনো কোম্পানির পক্ষে একার পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে, তো সেই জন্য এই টোটাল সাবজেক্টটা, মানে প্রফিট ব্যাপারটা, যে কোন ইউনিটে প্রফিট হয়েছে, কোন ইউনিটে হয়তো লস হয়েছে, বা কোনো ইউনিটে প্রফিট বা লস কিছু হয়নি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা দেখার জন্য তাকে কি করতে হয়, তাকে বেসিক্যালি একটা ইউনিট থাকে, যে কোনো ক্লায়েন্ট লেভেলে বা কোম্পানি লেভেলে যাই বলুন না কেন, সেই ইউনিটটাকে বলা হয় অপারেটিং কনসার্ন। এই অপারেটিং কনসার্নের ফাংশনটাই হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালিসিস। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিট থেকে ডিফারেন্ট ইউনিট থেকে তারা প্রফিট ব্যাপারটা কালেকশন করে সেটা সামারি করে নেট রেজাল্টটা তারা ক্লায়েন্টকে প্রোভাইড করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালিসিস। ঠিক আছে, তাদের অপারেটিং কনসার্নের কাজ হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস। ঠিক আছে, এই প্রফিটেবিলিটি অ্যানালাইসিস ব্যাপারটা যেটা ওরা অপারেটিং কনসার্ন করে, সেখানে একটা ক্লায়েন্টের আন্ডারে একটাই অপারেটিং কনসার্ন থাকে। সেই জন্য এই এর সঙ্গে আপনার কি বলে, ক্লায়েন্টের সঙ্গে অপারেটিং কনসার্নের রিলেশন হচ্ছে 1:1। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে অপারেটিং কনসার্ন তো প্রফিটেবিলিটি ব্যাপারটা অ্যানালাইসিস করলো এবং কোথায় প্রফিট হলো বা লস হলো সেই ব্যাপারটা সে দিয়ে একটা নেট রেজাল্ট বার করে দিল। এখন কোম্পানি তো চাইবে তার সমস্ত জায়গাতেই প্রফিট হোক। ঠিক আছে, তো এবার কোনো জায়গায় যখন দেখা যাচ্ছে প্রফিট কম হচ্ছে, বা কোনো জায়গায় দেখা গেলো প্রফিট হলো না, লস হয়ে গেল, বা কোনো জায়গাতে প্রফিট লস সেম হয়ে গেল, সেই যে জায়গাটা আছে, সেই জায়গা থেকে কেন এই জিনিসটা অ্যারাইজ করছে সেটা দেখবার জন্য তাকে যেটা ইউনিট ক্রিয়েট করতে হয়, আবার আলাদা করে ইউনিট ক্রিয়েট করতে হয়। এই কস্টিং ওরিয়েন্টেড একটা ইস্যু থাকে। ঠিক আছে, এই কস্টিং ওরিয়েন্টেড ইস্যুটা কিন্তু আলটিমেটলি অপারেটিং কনসার্ন সলভ করতে পারে না। এই কস্টিং ওরিয়েন্টেড ইস্যুটা যে সলভ করে তার নাম হচ্ছে কন্ট্রোলিং এরিয়া। ঠিক আছে, এইটা আমাদের সিও পার্টটা, এফআইসিও যে সিও পার্টটা, এটা হচ্ছে কন্ট্রোলিং এরিয়া। কন্ট্রোলিং এরিয়ার টোটাল কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি রিপোর্টিং ওরিয়েন্টেড। কন্ট্রোলিং এরিয়ার টোটাল কাজ হচ্ছে রিপোর্টিং ওরিয়েন্টেড। আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যা অ্যাক্টিভিটিস করব, যা জিনিস এন্ট্রি করব, কন্ট্রোলিং এরিয়ার মধ্যে সেটা রিপোর্টিং হবে। কন্ট্রোলিং এরিয়া কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না অ্যাকাউন্টিং
অ্যাক্টিভিটিসের ওপর। ঠিক আছে, অ্যাকাউন্টিং এর যে এন্ট্রিগুলো হয় সেই এন্ট্রিগুলো নিয়ে সেইটাকে ওরা ম্যানিপুলেট করে রিপোর্ট তৈরি করতে পারে তাদের মতো করে, বাট অ্যাকাউন্টিং এর এন্ট্রি কোনো ম্যানিপুলেট হবে না। ঠিক আছে, কিরকম ব্যাপারটা একটু বলে দিই। ধরুন আজকে আপনি একটা এন্ট্রি করলেন যে রেন্ট অ্যাকাউন্টে কোনো পেমেন্ট করেছেন। ঠিক আছে, রেন্ট অ্যাকাউন্টে যখন পেমেন্ট করেছেন 1,000 টাকা, ঠিক আছে, সেই রেন্ট অ্যাকাউন্টে 1,000 টাকা যখন করলেন তখন আপনি হয়তো কোনো কারণে ওখানে ধরুন একটা অফিসকে ডাইরেক্ট দেখে দিলেন এই অফিসের রেন্ট, ঠিক আছে, বা হেড অফিসের রেন্ট, বাট দেখা গেল ওই রেন্টটা কিন্তু হবে নট অনলি হেড অফিস, তার সঙ্গে ধরো আরো দুটো যে অফিস তাদের রেন্ট। তো এবার আপনি যখন ডেবিটটা দেখিয়ে দিলেন অ্যাকাউন্টসে তো আলটিমেটলি এফেক্টটা পড়ে গেল, বাট আপনি যখন রিপোর্টিং দেখতে যাবে ওরা কি করবে, তখন ওরা ওই এন্ট্রিটাকে একটুখানি মডিফাই করে দেবে। কিরকম মডিফাই করে দেবে, ওই এন্ট্রিটাকে স্প্লিট করে ধরুন হেড অফিসের জন্য যতটা পার্ট ততটা হেড অফিসে রাখবে, আর বাকি যে পার্টটা আছে যে যে জায়গা আছে সেই জায়গায় ওরা কনভার্ট করে দেবে, ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, ধরুন একটা পারচেজ অফিসের জন্য একটা 200 টাকা হলো, হয়তো সেলস অফিসের জন্য 300 টাকা হলো, আর হেড অফিসের জন্য 500 টাকা। তখন কি করবে, এই হেড অফিসের রেন্ট থেকে পারচেজ অফিস এবং মার্কেটিং অফিস সেলস অফিস যাই বলুন না কেন সেখানে টাকাটা ট্রান্সফার করে দেবে। এবং যখন রিপোর্ট দেখবে রিপোর্টে দেখা যাবে যে রেন্ট হেড অফিসের জন্য 500 টাকা হয়েছে, পারচেজ অফিসের জন্য 200 টাকা হয়েছে। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টসে কিছু চেঞ্জ হবে না, অ্যাকাউন্টস অ্যাজ ইট ইজ। এইটা আসবে কিন্তু শুধুমাত্র আপনার এক্স্যাক্টলি, এটা শুধু রিপোর্টটা কন্ট্রোলিং পারপাসে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পার্সন যারা আছে তারা কিন্তু কোনোদিন ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে অতটা বেশি গুরুত্ব দেয় না, তাদের টোটাল ইম্পর্টেন্সটা থাকে যে কন্ট্রোলিং এরিয়া থেকে কি ধরনের রিপোর্ট হচ্ছে সেটা দেখা। কারণ তাদের মেন কন্ট্রোলিং এরিয়া রিপোর্টটা কিন্তু তাদের জন্য বেশি কাজে লাগে। ঠিক আছে, যেটা ম্যানেজমেন্ট পিপল। ওকে, তো এই টোটাল অ্যাক্টিভিটিসটা এই কন্ট্রোলিং এরিয়া করে থাকে। কন্ট্রোলিং এরিয়ার মূল ফাংশন হচ্ছে কাস্টিং ওরিয়েন্টেড ইস্যুটাকে ফাইন্ড আউট করা এবং কোনো জায়গাতে কোনো এক্সট্রা কস্ট হয়ে গেল কিনা, ঠিক আছে, বা কোনো জায়গাতে কোনো কিছু হলো কিনা, এই জায়গাটা কিন্তু আলটিমেটলি করে হচ্ছে কন্ট্রোলিং এরিয়া। ঠিক আছে, সেখানে কন্ট্রোলিং এরিয়া হচ্ছে আলটিমেটলি টোটালি deploy for costing oriented activities. ওকে, এবার হচ্ছে এই কন্ট্রোলিং এরিয়া কার উপর আলটিমেটলি কাজ করবে। ঠিক আছে, কন্ট্রোলিং এরিয়া যার উপর কাজটা করে, কারণ এখনো পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল মানে এন্ট্রির মধ্যে ঢুকিনি বা ফাইন্যান্সিয়াল কিছুর মধ্যে ঢুকিনি, তো কন্ট্রোলিং এরিয়া যার উপর কাজটা করে তার নাম হচ্ছে বেসিক্যালি কোম্পানি কোড। টার্মটা কিন্তু কোম্পানি কোড, এরকম নয় যে কোম্পানির কোড আলাদা, কোম্পানি কোড। ঠিক আছে, ঠিক আছে, কোম্পানি কোড বলতে কি বলে, কোম্পানি কোড বলতে বোঝায় এই ধরুন বিজনেস অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি মানে গ্রুপের, যেমন ধরুন টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, টাটা টি, টাটা মেটালিক, টাটা কমিউনিকেশন, দিস যেখানে বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা, বিজনেস অ্যাক্টিভিটিসটা, এভরিথিং যেখানে আলটিমেট অর্গানাইজ হচ্ছে সেটাকে বলা হয় কোম্পানি কোড। ঠিক আছে, তো কোম্পানি কোডের মেন অ্যাক্টিভিটিস হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর সেখান থেকে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট তারা যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস যেটা বেরোয় এবং সেই যেটা রিপোর্টটা বেরোয় সেই রিপোর্টটা কিন্তু এক্সটার্নাল রিপোর্ট। এক্সটার্নাল রিপোর্ট মানে কি, এক্সটার্নাল রিপোর্ট মানে হচ্ছে বেসিক্যালি যে বাইরের লোকেরা এই রিপোর্টটা কিন্তু দেখতে পারে, যে কোনো লোক। আপনি যে কোনো কোম্পানির রিপোর্ট কিন্তু আপনি নেট থেকে সার্চ করে দেখতে পারেন লাস্ট ইয়ার কোয়ার্টারে কি রেজাল্ট হয়েছে। ঠিক আছে, তো এইটা কিন্তু এক্সটার্নাল রিপোর্ট। ঠিক আছে, এটাতে অ্যাক্সেসটা হচ্ছে বাইরের লোকেদের। ঠিক আছে, এটা গেল কোম্পানি কোড। এবার হচ্ছে একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারিং, আচ্ছা একটা অপারেটিং কানসার্নের আন্ডারে n নাম্বার কন্ট্রোলিং এরিয়া হতে পারে। একটা অপারেটিং কানসার্ন আমাদের প্রথম তো ছিল ক্লায়েন্ট, তারপর হচ্ছে কোম্পানি, অলমোস্ট ক্লায়েন্ট আর কোম্পানি সেম। ঠিক আছে, তো কোম্পানির তলায় হচ্ছে অপারেটিং কনসার্ন। অপারেটিং কনসার্ন একটা ক্লায়েন্টের আন্ডারে একটাই থাকে, 1:1 রিলেশন।
ঠিক আছে। আর একটা অপারেটিং কনসার্নের নিচে মাল্টিপল কন্ট্রোলিং এরিয়া হতে পারে, এন নাম্বার কটা হবে দ্যাট ইজ ডিপেন্ড আপন ক্লায়েন্টের উপর ডিপেন্ড করেন, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে এন নাম্বার কোম্পানি কোড হতে পারে, বাট একটা কোম্পানি কোড কোনোদিন মোর দ্যান ওয়ান কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে হয় না। যেমন ধরুন আজকে আপনার অফিসে আপনার যে পিএফ অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, এই পিএফ অ্যাকাউন্টটা যেটা আছে আপনি কিন্তু যাই করুন না কেন পিএফ অ্যাকাউন্ট আপনার একটাই হবে, আপনি কিন্তু আবার একটা অন্য জায়গায় পিএফ অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে। আমাদের যখন আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি, আমরা কোনো একটা কলেজের আন্ডারে অ্যাডমিশন নিয়েছিলাম, যে কলেজটা একটা কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির আন্ডারে ছিল, বাট আমরা সেম টাইম আদার্স কোনো ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে আমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারতাম না, ঠিক আছে। এটা কিন্তু একটা নর্মাল রেস্ট্রিকশন, ওকে। তার মানে কি আমাদের যে ডেটাটা একটা লেভেল থেকেই আলটিমেটলি কন্ট্রোলিং হচ্ছে। আজকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট যখন বেরোবে, সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টটা যখন একটা কন্ট্রোলিং দিয়ে বার করবে, আজকে সেই যে রিপোর্টটা বার করবে দ্যাট ইজ ইউনিক, সেটা ভুল ভ্রান্তি ঠিক যাই হোক না কেন, ওকে। এবার হচ্ছে ওই সেম রিপোর্টটা আপনি যদি আর একটা কন্ট্রোলিং এরিয়া থেকে বার করতেন, তাহলে রিপোর্টটা কনফ্লিক্ট করতো কোনটাকে নেবেন কোনটাকে নেবেন না, ঠিক আছে। তো সেই জন্য কোনো সময়তেই একটা কোম্পানি কোড মাল্টিপল মানে মোর দেন ওয়ান কোম্পানি কন্ট্রোলিং এরিয়া আন্ডার হয় না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার কোম্পানি কোড অফ ডেভেলপ, এইটা হচ্ছে মোটামুটি অর্গানাইজেশন স্ট্রাকচার। আর এর সঙ্গে আর একটা ইউনিট থাকে যেটা ডাইরেক্টলি ক্লায়েন্টের সঙ্গে রিলেটেড, সেটাকে বলা হয় বিজনেস এরিয়া। বিজনেস এরিয়া বলতে কি বোঝায়? বিজনেস এরিয়া বলতে বোঝায় জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ বিভিন্ন কোম্পানির বিজনেস বিভিন্ন জায়গায় হয়। যেমন ধরুন আজকে ধরুন আমি বললাম যে বিজনেসটা হচ্ছে কলকাতা বেসড বিজনেস, মানে এদের বিজনেস এরিয়া কিরকম হতে পারে? দমদম, শ্যামবাজার, হয়তো বেহালা, হয়তো টালিগঞ্জ, এরকম বিভিন্ন জায়গায় হতে পারে, ঠিক আছে। আবার যদি বললাম যে এই বিজনেসটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হলে কিরকম হতে পারে? কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূমের মতো বিভিন্ন ডিস্ট্রিক্ট হতে পারে। আবার এই বিজনেস এরিয়াটাকে যদি বলি মেট্রো সিটি ওয়াইজ, তখন কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, বিভিন্ন মেট্রো সিটি যেগুলো সেখানে হতে পারে, ঠিক আছে। তো এই জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ প্রত্যেকটা কোম্পানির কিন্তু ডিফারেন্ট জায়গাতে বিজনেসটা হয়, ঠিক আছে। তো এই বিজনেসটা যখন হয়, এই বিজনেসটাকে আলটিমেটলি আমরা কি করছি, বিজনেসটা আলটিমেটলি আমরা বেসিক্যালি কিরম ভাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখছি। এই জায়গাটাকে আমরা বলছি বিজনেস, এইটাকে বলছি আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আমরা এই বিজনেসটাকে দেখি, ঠিক আছে। তো এইবার হচ্ছে এই বিজনেসটার যে রিপোর্টিং হয়, কি রিপোর্টিংটা হয়? ধরুন একটা পার্টিকুলার জায়গাতে একটা বিজনেস থেকে কত টাকা কি সেল হচ্ছে, কত টাকা কি প্রোডাকশন হচ্ছে বা এভরিথিং, ঠিক আছে। এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা কিন্তু আলটিমেটলি দেখার দায়িত্ব হচ্ছে বিজনেস এরিয়া কি করে, রিপোর্টিংটা দেখার দায়িত্ব ঠিক না, রিপোর্টিংটা সে ডাইরেক্টলি কিন্তু ক্লায়েন্টকে করে, সে কিন্তু কোনো সময় কোম্পানি কোডকে করে না। ভালো করে বুঝবেন ব্যাপারটা, ঠিক আছে। ক্লায়েন্টের বিজনেস এরিয়া কেন? ধরুন আজকে আপনার কোনো মোবাইল বা কোনো আদার্স অ্যাক্সেসরিজ কিছু আপনি পারচেস করেছেন হয়তো কোনো অনেক দূরে কোনো জায়গা থেকে, ঠিক আছে। বাট আপনার যখন কোনো প্রবলেম বা কিছু একটা ইস্যু এলো, তখন আপনি কি করলেন? তখন আপনি দেখলেন যে আপনার বাড়ির সামনাসামনি জায়গাতে ওই প্রোডাক্টটার সার্ভিস সেন্টার কোথায় আছে, রাইট। তো এবার আপনি কি করলেন? ওই সার্ভিস সেন্টারে গিয়ে আপনার ডকুমেন্টেশনটা দেখালেন, ওই সেন্টারটি আপনার প্রবলেমটা সলভ করে আপনাকে দিয়ে দেবে প্রোডাক্টটা, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি কোনো কারণে ওই পার্টিকুলার দোকান বা আউটলেট যাই বলুন না কেন, যেখান থেকে আপনার প্রোডাক্টটা পারচেস করেছেন, আপনাকে যে সেখানে যেতে হলো কি? যেতে হলো না। কারণ কি? আপনি কার অ্যাকচুয়ালি কাস্টমার হলেন? ওই দোকানটা কিন্তু অফিসিয়ালি আপনি কাস্টমার নন, অ্যাকচুয়ালি কাস্টমার হচ্ছে ওই যে প্রোভাইডিং কোম্পানি, যাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনেছেন তাদের কাস্টমার, বুঝতে পারবো, তাদের কাস্টমার। আপনি কিন্তু ওই কোম্পানিটার কাস্টমার নন, ঠিক
ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু আলটিমেটলি যখন দেখবেন আপনার ইজি হয়ে গেছে, বুঝতে পেরে গেছেন, তখন কিন্তু এই বিজনেস এরিয়া হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ টোটাল বিজনেসটা কোথায় কতটা চলছে সেইটা দেখার দায়িত্ব হচ্ছে বিজনেস এরিয়ার, এবং সেই রিপোর্টিংটা করে ডাইরেক্টলি ক্লায়েন্টকে। সে কিন্তু কোনো সময়তে কোম্পানি কোডকে রিপোর্ট করে না, সেটা বিজনেস এরিয়া কোনোদিন কোম্পানি কোডের আন্ডারে হয় না। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ স্ট্রাকচার। ঠিক আছে, এখন এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা যখন হয়ে গেল, এবং এখানে আমাদের যেহেতু সফটওয়্যারটা বেরিয়ে গেল, সেখানে এখানে ক্লায়েন্টটা আমাদের দিতে হচ্ছে। এখানে আপনাকে আপনার কোম্পানির যে ক্লায়েন্ট থাকবে সেটা দিতে হবে। এখানে আমার ইউনিভার্সাল ক্লায়েন্ট আইডি এডুকেশন পারপাস হচ্ছে 800। আর আচ্ছা, এটা মনে রাখবেন, হ্যাঁ, ক্লায়েন্ট হচ্ছে 800, ইউজার নেম হচ্ছে কোনো সময় আপনার এ হয়ে যায় এসএসসি ইউজার, ইউজার নেম এসএপি ইউজার, পাসওয়ার্ড হচ্ছে ইন্ডিয়া 123, সবকটা পাসওয়ার্ড ইন্ডিয়া 123। যতবার আপনার পাসওয়ার্ড লাগবে ওপেনিং করতে পারবে, কোনো সময় যদি লাগে, অলওয়েজ পাসওয়ার্ড হচ্ছে ইন্ডিয়া 123, সব স্মলের। ঠিক আছে, ইউজার নেম এসএপি ইউজার, ক্লায়েন্ট আইডি হচ্ছে 800। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আস্তে আস্তে এবার এই জিনিসটা যেটা আমরা শিখলাম সেই জিনিসটাকে আমরা একটু মেশিনে করবো। ঠিক আছে, যে আমরা অপারেটর করবো। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আমি বলে রাখি যে এসএপিতে যে আমরা ইমপ্লিমেন্টেশনটা শিখছি আর করছি, কনফিগারেশনটা করছি, এটা দু রকম ভাবে করা যায়। দু রকমটা কিরকম? আর দু রকমটা হচ্ছে, একটা হচ্ছে বাই ওয়ে অফ মেনু পাথ। ঠিক আছে, মেনু পাথ ব্যাপারটা কি আপনাকে দেখে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ধরে ধরে কাজ করা। যেমন ধরুন আজকে আপনার বাড়ি হচ্ছে ধরুন বিরাটি। ঠিক আছে, এবার হচ্ছে আমি যখন এখানে গেলাম, আমাকে দেখতে হলে ইজিয়েস্ট ওয়ে বাঁচতে হলো। তো আমি দেখলাম যে ইজিয়েস্ট ওয়েটা কি না, আপনি আমাকে বলে দিলেন যে 238-এ করে একদম বিরাটি মোড় চলে আসো। ঠিক আছে, অনেক তাড়াতাড়ি গেল। আচ্ছা, এবার হচ্ছে আর একটা রাস্তা হতে পারতো, হয়তো ট্রেনে করে গেলেন। ঠিক আছে, ট্রেনে করে গিয়ে ট্রেনে বিআরটি স্টেশনে নামা, তাহলে ট্রেনে করেও যদি বিআরটি স্টেশনে যেতাম সেটাও একটা ব্যাপার ছিল। এবার এই যে যতটা ইজিয়েস্ট ওয়েতে যাওয়া যায়, রাইট। তো এবার হচ্ছে আমি যখন ফিরলাম, তো আমি সেখান থেকে আপনার ওই দিনকে আমি একটা 30B/1 ফাঁকা বাস পেয়েছিলাম, একটু টাইম লাগে, শ্যামবাজার চলে এসেছিলাম, আমি হাওড়া আসিনি, কারণ বাসটা অনেকটা ঘুরে আছে। শ্যামবাজার এসে শ্যামবাজার থেকে আমার এরিয়ার মধ্যে বাস যায়, আমি ওই বাসে চলে এলাম। তো এই যে ধরুন কনভিনিয়েন্ট ওয়েতে, ইজিয়েস্ট ওয়েতে, স্টেপ বাই স্টেপ একটা প্রসেসের মধ্যে যাওয়া, এইটাকে বলা হয় মেনু পাথ। বাট এবার যদি কেউ তাড়াতাড়ি যেতে চাই, যেমন ধরুন একটা জায়গা থেকে আপনি চিন্তা করছেন টলিগঞ্জ যাবেন, তো আপনার সব থেকে সহজ রাস্তা কি, যে ওখান থেকে নিয়ারেস্ট মেট্রো দমদম, আপনি যদি আমার ট্রেনে করে দমদম চলে আসবেন, দমদম থেকে মেট্রো করে আপনি চলে আসবেন যে আপনার টলিগঞ্জে। এবার ধরুন বিআরটি থেকে দমদম আসতে কতক্ষণ সময় লাগে মেট্রো ট্রেনে? 10-15 মিনিট। আর মেট্রো লাগবে আমরা 45 মিনিটস, এটা ফিক্সড। ঠিক আছে, তো এই যে জায়গাটা আছে, তাহলে 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। বাট সেম জিনিসটা আপনি যে বিআরটি থেকে বাসে করে আসতে যেতেন, তাহলে মিনিমাম 2 ঘন্টার উপর চলে যেত বা আরও বেশি লাগবে। ঠিক আছে, তো এই যে 2 ঘন্টা ক্যারি করে যে আসা, এটা হচ্ছে মেনু পাথ। আর শর্টকাট ওয়েতে তাড়াতাড়ি যাওয়া, সেটা হচ্ছে আপনার বলা হয় টি কোড, ট্রানজ্যাকশন কোড। ঠিক আছে, আমার ডকুমেন্টেশন যেটা দেওয়া আছে এর মধ্যে সবকটা জিনিসেরই মেনু পাথও দেওয়া আছে, টি কোডও দেওয়া আছে। কিছু কিছু কাজ আছে যেগুলো সাধারণত মেনু পাথ দিয়ে একদম কম্পালসারি করতে হয়, বাট 80-90% কাজ আমরা টি কোড দিয়ে করতে পারি, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, টি কোডটা আপনাকে মনে রাখতে হবে। দেখুন, মেনু পাথও তো আপনাকে মনে রাখতে হবে, এরকম তো কথা নয়। টি কোড রাখলে আপনার 4টে ডিজিট মনে রাখতে হচ্ছে, মেনু পাথ রাখলে আপনার অত বড় স্টেপটা মনে রাখতে হচ্ছে। যার যেরকম সুবিধা সে সেরকমভাবে ইউজ করে। ঠিক আছে, আমি আপনাকে প্রথমে মেনু পাথ দিয়ে শেখাবো। দেখুন, এই যে পার্টটা হচ্ছে, এটা হচ্ছে এসএপি ইজি অ্যাক্সেস। ইজি অ্যাক্সেস যে স্ক্রিনটা, এই নিচের যে পার্টটা, এই যে পার্টটা বেসিক্যালি যারা সাধারণত এন্ড ইউজারে কাজ করে বা যারা সাধারণত ধরুন কোর ইউজার্স, তারা রিপোর্টিংটা দেখে তাদের জন্য। যেমন এই অ্যাকাউন্টিংয়ে ঢোকা গেল, অ্যাকাউন্টিংয়ের মধ্যে আপনি দেখলেন ডিফারেন্ট টপিকগুলো খুলবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে ঢুকলাম। ঠিক আছে, এবার ধরুন জেনারেল লেয়ার আছে, জেনারেল লেয়ারের মধ্যে ঢুকলাম। এই জেনারেল লেয়ারের মধ্যে ঢুকে পোস্টিংয়ের মধ্যে ঢুকলাম। এরকম সমস্তগুলো করা আছে। এবার এই যে এখানে FB50 করা আছে, তো আমি FB50-তে ঢোকার জন্য এতটা স্টেপে ঢুকলাম। বাট আমি যদি শুধুমাত্র FB50টাকে উপরে লিখে দিতাম না, তাহলে কিন্তু ডাইরেক্ট এই পরের স্ক্রিনটা খুলে যেত।
আচ্ছা ধরুন আমি দেখাচ্ছি যে AB50 আমি ঢুকছি, AB50 ঢুকলে একটা স্ক্রিন আপনাকে এখানে খুলবে। এটা একটু জিএল পোস্টিং করার জন্য, জেনারেল লেগে পোস্টিং করার জন্য, ঠিক আছে। এই স্ক্রিনটা আমাকে খুলছে, আমি দেখাচ্ছি। যে কোনো টিপোড ফার্স্ট টাইম যখন খুলবেন একটু টাইম নেবে, কারণ ওটা তো মেশিনে নেই, কম্পাইল করতে টাইম নেয়। বাট সেম টিপোডটা যখন পরের বারে খুলবে তখন আসলে টাইম নেবে না। আচ্ছা এই স্ক্রিনটা খুলে গেল, ঠিক আছে। এখানে আমার ডেবিট ক্লিক করতে পারি। এবার দেখুন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখানে দেখুন FB5 লিখলাম, দেখুন একবারে খুলে গেল। তাহলে মেনু পাতা কি করে ডিফারেন্সটা বুঝতে পারলেন, কি ডিফারেন্সটা হলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে মেনু পাতা টিওডির ডিফারেন্স, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমরা কি করছি, আমরা এবার ইমপ্লিমেন্টেশনের কাজটা শুরু করব, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশনের কাজটা শুরু যখন করবো তখন যারা কনসালটেন্ট আছে তারা আলটিমেটলি কাজটা যারা করে এইখানে মেনু, এখানে টিকট দেওয়ার জায়গা, ঠিক আছে, এইখানে টিকটটা দেয়, দিয়ে স্টার্ট করে, আর মেনু পাত যেমন যেমন থাকে। তো আমি যখন কোনো কাজ শুরু করব, ঠিক আছে, ফার্স্ট আমাকে মেনু পাতে ঢুকতে গেলে, কোনো কনফিগারেশনের কাজ ঢুকতে গেলে প্রথম টিকট হচ্ছে SPRO। দেখুন লেখা আছে SPRO কাস্টমাইজিং, ঠিক আছে। আমি এর উপর ডবল ক্লিক করতে পারেন, উপরে টাইপও করতে পারেন SPRO ফুল ফর্ম হচ্ছে SAP প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট, ঠিক আছে, SAP প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। তো আমি এই SPRO এর উপর ডবল ক্লিক করুন বা উপরে SPRO লিখে ক্লিক করুন। এইটা যেমন এইখানে খুলে গেল। আমি SPRO পর প্রত্যেকটা মেনু পথে দেখবেন IMG কথাটা ইউজ করেছি। IMG ফুল ফর্ম হচ্ছে ইমপ্লিমেন্টেশন গাইড। এখানে দেখুন SAP রেফারেন্স IMG বলে একটা আছে, একটা হচ্ছে IMG ইনফরমেশন বলে আছে। আমি যতবার IMG কথাটা ইউজ করব, যতবার আপনি IMG কাজ করবেন, সমস্ত IMG মানে কিন্তু SAP রেফারেন্স IMG, কখনো ইনফরমেশন গাইডেডটা ইনফরমেশনটা নয়, ঠিক আছে। তো SAP রেফারেন্স IMG এর উপর ক্লিক করুন। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করছি, আমরা এন্টারপ্রাইজ স্ট্রাকচারের কাজ আরম্ভ করছি বা অর্গানাইজেশন স্ট্রাকচার কাজ আরম্ভ করছি। অর্গানাইজেশন স্ট্রাকচার বলতে কি বোঝায়, বেসিক্যালি দ্য অর্গানাইজেশন অফ দ্য কোম্পানি। যেমন ধরুন আজকে আমি এই কোম্পানিতে কত বছর কাজ করছি, 7 বছর। তাহলে আপনি এবার প্রথম দিনটার কথা চিন্তা করুন, আপনার মেইন অবজেক্টিভটা কি ছিল। ফার্স্ট অফ অল দিয়ে সেই কোম্পানিতে আপনাকে দেখা যে এই কোম্পানিতে আপনি যে কাজ করবেন আপনার ইমিডিয়েট বস কি আছে, রাইট, যাকে আমরা রিপোর্টিংটা করতে হবে। নেক্সট হচ্ছে এই কোম্পানিটা কি ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে এবং এই অ্যাক্টিভিটিসটা মধ্যে আপনার ভূমিকাটা কি আছে, ঠিক আছে। এবং বসকে যদি না পান কোনো সময়তে, তাহলে বসের অ্যাবসেন্সে আপনি কার সঙ্গে কমিউনিকেট করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার কোনো ডকুমেন্টেশন বা কোনো কিছু দরকার হলে বা কোনো ফাইলস দরকার হলে কার থেকে চাইবেন, ঠিক আছে। এগুলো খুব ম্যাটার করে বড় বড় সেক্টরে, ঠিক আছে। তো এইসব জায়গাগুলো আপনাকে আগে থেকে জানতে হয়েছে। তো এই জায়গাগুলো যতটা তাড়াতাড়ি আপনি জেনে নিতে পেরেছেন, ততটা তাড়াতাড়ি আপনার পক্ষে কিন্তু ওখানে কাজ করতে সুবিধা হয়েছে, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখুন এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা কিন্তু ঠিক সেরকম, ঠিক আছে। তা আমরা অনেকে অর্গানাইজেশন স্ট্রাকচার বলা হয়। এইখানেও কিন্তু আমরা যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে যে কাজটা করছি সেখানেও কিন্তু এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা ক্রিয়েট করবো, ঠিক আছে। দেখুন এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এন্টারপ্রাইজ স্ট্রাকচারে ক্লিক করুন। এই এন্টারপ্রাইজ স্ট্রাকচার এই অ্যারোটাতে ক্লিক করবেন সবসময়, তাই না।
লেফট সরি অ্যারো রাইট। এবার দেখুন এইখানে এমনি এন্টারপ্রাইজ স্ট্রাকচারের মধ্যে আমরা কি করবো, ফার্স্ট আগে অর্গানাইজেশন বডিটাকে ডিফাইন করবো। ওই জন্য ডেফিনেশনে ক্লিক করুন অ্যারোতে। এবার দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যারোতে ক্লিক করুন। এবার দেখুন ডিফাইন কোম্পানি, এই যে এখন ডিফাইন কোম্পানি এই যে জায়গায় এসে গেলেন, যখন কোনো মেনু পাতের মধ্যে আপনি এইরকম বাটন পেয়ে যাবেন, মানে এইরকম সিম্বল পেয়ে যাবেন, এই যে ঘড়ির মতো, যেটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় এক্সিকিউটিং বাটন বা এক্সিকিউটেবল বাটন, ঠিক আছে? তার মানে বুঝে যাবেন এরপর আমার সামনের দিকে যাওয়ার কিছু নেই, দিস ইজ দ্য লাস্ট, এখান থেকে আমাকে এগোতে হবে। ওকে, এবার হচ্ছে এই যে ডিফাইন কোম্পানি এবং এক্সিকিউটিং বাটন, এর বাইরে বাঁদিকে দেখুন একটা ডকুমেন্টেশনের বই মধ্যে পিকচার আছে। এই ডকুমেন্টেশনের মধ্যে ঢোকেন, এখানে এসে কিন্তু সবকটা এরকম মেনু বাটনে ডকুমেন্টেশন করা আছে। এই ডকুমেন্টেশনটা মানে হচ্ছে এভরিথিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার পয়েন্ট বা পার্টিকুলার অবজেক্টিভ। যেমন কোম্পানির সম্বন্ধে আজকে এসএপি থেকে কি ডেফিনেশন দেওয়া হয়েছে, কি কথা বলা হয়েছে, এই যে ডেফিনেশনটা, এইটা কিন্তু 100% রাইট, ঠিক আছে? কারণ এটা এসএপির নিজস্ব বানানো। আপনার কোনো বই থেকে কিনলেন সেটা ভুল হতে পারে, আপনি নেট থেকে সার্চ করলেন ভুল আসতে পারে, বাট এইখানে কোনো ভুল নেই। এটা হচ্ছে এসএপি, এটা হচ্ছে কি নলেজ পারপাসে লাগে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাকে কি বলেছিলাম যে প্রত্যেক অলমোস্ট 80 to 90% মেনু পাতে টি কোড হয়। টি কোড মানে ট্রানজাকশন কোড। যেমন ডিফাইন কোম্পানির ট্রানজাকশন কোড দেখবেন আমার নোটসে আছে OX15। তো এখন এই যে মেনু পাথটা, এর টি কোড যে OX15, এটা আপনি কি করে জানবেন? ঠিক আছে, আপনাকে তো জানতে হবে। জানতে গেলে অ্যাডিশনাল ইনফরমেশন ডিসপ্লে কি আইএমজি অ্যাক্টিভিটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যখন ক্লিক করবেন মোটামুটি আমরা 80 to 90% মেনু পত্র আমি বললাম টি কোড হয়, ঠিক আছে? তো এইখানে দেখুন আপনার এটা সমস্ত টি কোডগুলো যেগুলো যতগুলো যেগুলো আছে সেগুলো ডিসপ্লে করে দেবে। দেখুন এইটাকে আমি একটু নিচে নিয়ে আসছি দিকটা লেফট সাইডে, আর এইটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি। দেখুন লাস্ট 4 ডিজিট হচ্ছে টি কোড। তাহলে কোম্পানির ডেফিনেশন, ডিফাইন কোম্পানির টি কোড হচ্ছে OX15। আপনি এইখানে ক্লিক করলেও যা হবে, আর ওখানে OX15 লিখলেও তাই হবে, যেটা আপনাকে আমি ইজি অ্যাক্সেস থেকে FB50 মেনু পথ থেকে দেখালাম বা FB50 লিখে দেখালাম, ঠিক আছে? তো যাই হোক, আপনি আগে প্রথমটা অন্তত এটা দিয়ে করুন, এক্সিকিউটিভ বাটনে ক্লিকটা করুন, করে কোম্পানিটা ক্রিয়েট করুন। হ্যাঁ, ঘড়ির উপর ক্লিক, রাইট। আচ্ছা, না ওটা আপনি এটাতে মনে হয় ক্লিক করেছেন আইএমজিতে, এই ডকুমেন্টেশনে, ঠিক আছে? মানে ঘড়িতে ক্লিক করতে হবে, এটা কেটে দিন, ঘড়ির উপর ক্লিক করতে হবে। আচ্ছা, যখন একটা এরকম স্ক্রিন খুলবেন আপনি, এই স্ক্রিনটা খুলে গেল, যদি সেই স্ক্রিনে নিউ এন্ট্রিজ বাটন থাকে, তাহলে আপনি জানবেন আপনাকে নিউ এন্ট্রিজে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো নিউ এন্ট্রিজ উপরে আছে, আপনি নিউ এন্ট্রিজে ক্লিক করুন। এবার হচ্ছে আপনাকে কোম্পানির কোড চাইছে, এটা হচ্ছে কোম্পানি কোড মানে টাটা গ্রুপের কোড, ক্লিয়ার? টাটা গ্রুপের কোড। তো এই গ্রুপের কোডটা হচ্ছে যে এসএপি ক্ষেত্রে যে কোনো কোডই যেটা ম্যানুয়ালি ইনপুট করবেন টি কোড বাদ দিয়ে, যে কোনো কোডই হচ্ছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক কি কাকে বলে? আলফা নিউমেরিক মানে হচ্ছে ABC XYZ 1 2 3 4 5 6 ABC 1 2 3 1 2 3 ABC, মানে আলফাবেটে হতে পারে, নিউমেরিকও হতে পারে, বা আলফাবেট বা নিউমেরিক মিক্সড করে হতে পারে। ওকে,
তো এই কোম্পানির কোডের হাইয়েস্ট লিমিট হচ্ছে 6 ডিজিট ম্যাক্সিমাম লিমিট। আপনি 6 ডিজিটের জায়গায় 4 ডিজিটও করতে পারেন, 5 ডিজিটও করতে পারেন, বাট নট মোর দ্যান 6 ডিজিট। ঠিক আছে, এটা কোডটা লিখুন আপনি। এবার হচ্ছে ট্যাব দিয়ে চলে আসুন কোম্পানি ফিল্ডে, এই যে উপরটায় এবারে কোম্পানির নেমটা পুরোটা লিখুন। এবার দেখুন কোম্পানি নেম 2 যেটা বলা আছে এটা তখনই দেওয়া হয় যদি অনেক সময় দেখা যায় কোম্পানির নেম অনেক বড় হয়ে গেছে বা কোনো সময় যদি কোনো গ্রুপের নামকে আমি মেনশন করতে যাই তখন আমি নেম দেবো, আদারওয়াইজ কিছু দেবো না। এবার আমি ট্যাব দিয়ে অ্যাড্রেসের বক্সটায় চলে আসুন, স্ট্রিট অ্যাড্রেস, এর সামনে কিছুটা অ্যাড্রেস ফিল আপ যতটা পারেন করে দিন। আচ্ছা, এবার দেখুন এই যে কান্ট্রি, কারেন্সি আর ল্যাঙ্গুয়েজ, এই তিনটের ক্ষেত্রে দেখুন প্রত্যেকের ক্ষেত্রে একটা ড্রপ ডাউন বক্স আছে। এই ড্রপ ডাউন বক্স মানে কি এটা একটা বুঝিয়ে দিই আপনাকে। এই কান্ট্রিতে দিয়েছেন ড্রপ ডাউন বক্স মানে আপনাকে কিন্তু ম্যানুয়ালি দেওয়ার কোনো রাস্তা নেই, আপনাকে যা দিতে হবে এইখান থেকে চুজ করতে হবে। ঠিক আছে, এখান থেকে চুজ করতে হবে, ড্রপ ডাউন থেকে নিতে হবে। এখানে ড্রপ ডাউন এটা করা আছে, এবার ড্রপ ডাউনে চলে যান। এবার দেখুন এই ড্রপ ডাউনে যখন চলে গেলেন তখন আপনার একটা লিস্ট শো করছে। ঠিক আছে, এই লিস্টে যখন শো করবে সেই লিস্ট থেকে আপনি কিরকম ভাবে নেবেন সেটা দেখুন শিখে দিচ্ছি, কিরকম ভাবে ফাইন্ড আউট করতে হয় কোনো ড্রপ ডাউন লিস্ট থেকে কিরকম ভাবে কোনো পার্টিকুলার ডেটা যেটা আমার লাগবে, যেটা আমার রিকোয়ারমেন্ট আছে সেটাকে আমি কিভাবে ফাইন্ড আউট করবো। এবার দেখুন এই যে লিস্টটা এলো, এইখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি চেক করতে পারেন আস্তে আস্তে, বাট এখানে দেখুন একটা ফাইন্ড বাটন আছে, এই ফাইন্ড বাটনে যদি ক্লিক করেন করে আপনার লাগবে কি ইংলিশ, আপনি ইংলিশ কথাটা লিখুন ইএনজি। হ্যাঁ, এবার লিখে এই এক্সিকিউটিভ বাটনটা ক্লিক করুন, দেখুন ইংলিশে চলে এলো। এখানে এই ইংলিশের উপর ডাবল ক্লিক করে দিন, হয়ে গেল। আবার চলে আসুন কারেন্সিতে, কারেন্সিতে চলে আসুন, ঠিক সেম ভাবে ড্রপ ডাউন থেকে নিতে পারেন বা ম্যানুয়ালি আয়না লিখে দিতে পারেন। হ্যাঁ, ওখানে ডাবল ক্লিক করুন, এখানে নিয়ে নিন সেভ। আচ্ছা, হ্যাঁ, সেভের বাটন হচ্ছে এইটা বা কন্ট্রোল এস, যেটা ইচ্ছা। যখনই আপনি সেভ করবেন একটা আপনাকে ছোট্ট উইন্ডো খুলে যাবে, চেক বক্স মানে বক্স উইন্ডো খুলে যাবে, সেই বক্স উইন্ডোতে আপনাকে কন্টিনিউ করে বেরিয়ে যেতে হবে। এটা খুলে গেল তো এটাকে রাইট মার্ক দিতে পারেন, এন্টার, বা এখানে আমি এন্টার মারতে পারেন। এই যে জিনিসটা কি হচ্ছে এটা আপনাকে পরে বোঝাবো। ঠিক আছে, এটাকে এখানে কন্টিনিউ করে দেন। তাহলে এই যে কোম্পানিটা ক্রিয়েট করলেন ইনিশিয়ালি কার আন্ডারে ক্রিয়েট হলো? না, এবিসিডি কোম্পানিটা ক্রিয়েট হলো কার আন্ডারে হলো? দেখুন যখন আমরা ঢুকলাম তখন এই 800 ক্লায়েন্ট দিয়ে ঢুকলাম, এই 800 মানে ক্লায়েন্টের আন্ডারে ক্রিয়েট হলো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় নিয়ে নিন। এখন এসএপিতে যখনই কোনো কিছু করবেন যদি আপনার কাছ থেকে কোম্পানি কোড না চায় তাহলে যেমন এটা ক্রিয়েট হচ্ছে আন্ডার ক্লায়েন্ট। ঠিক আছে, কোনো কিছু জিজ্ঞেস করেনি, যেমন এটা ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট হয়ে গেল। দেখুন এই কথাটা খুব চলে এসএপিতে, এটা ক্লায়েন্ট লেভেলের ডেটা, তার মানে এই ডেটাটা কিন্তু অন্য কোম্পানি কোড অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ক্রিয়েট করবো কোম্পানি কোড, মানে যেখানে আমরা বিজনেস অ্যাক্টিভিটিস বা অফিসিয়াল জব এই সমস্ত কাজগুলো করবো।
রাইট? তো এবার দেখুন আমরা এটা টি কোড দিয়ে যাচ্ছি, একটা মেনুপাত দিয়ে শিখলাম এবং টি কোড দিয়ে কাজটা করি ইজি হয়ে তাড়াতাড়ি। এবার হচ্ছে এই যখন একটা স্ক্রিনে আপনি বসে আছেন, এসিপিতে তো একটা স্ক্রিন খুলে বসে আছেন আপনি, এই স্ক্রিনটা অন্য স্ক্রিন, নট ইজি অ্যাক্সেস। ইজি অ্যাক্সেস হচ্ছে প্রাইমারি স্ক্রিন, বাট আপনি ইজি অ্যাক্সেস থেকে কোনো কিছু অপারেটিং করে যখন অন্য স্ক্রিনে চলে এসেছেন, সেই স্ক্রিনে এসে যখন বসে আছেন, তখন আপনি যখন কোনো অন্য টিকট দেবেন, তখন আপনার প্রাইমারি কাজ হচ্ছে এই স্ক্রিন থেকে আগে বেরিয়ে গিয়ে ওই প্রথম ইজি অ্যাক্সেস স্ক্রিনে চলে যাওয়া, ঠিক আছে, তারপর টিকট দেওয়া। এখন কোশ্চেন হচ্ছে যদি দেখা যায় যে এরকম করে অনেকগুলো স্ক্রিনের মধ্যে উপরে আপনি ঢুকে কাজটা করেছেন, এবার বেরোতে গেলে ব্যাক করে আপনাকে কিন্তু অনেকবার ব্যাক করে আসতে হবে, তাহলে এটা তো একটা চাপের কাজ, বারবার করে করতে হবে, করে টাইম লেগে যাবে। সেই জন্য এসএপি থেকে একটা নিয়ম করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যখন আপনি কোনো স্ক্রিনে বসে আছেন, সেই স্ক্রিনে বসে যখন কোনো নতুন টিকট দেবেন, সেই টিকটটা দেওয়ার আগে /n এই ব্যাপারটা দিয়ে দেবেন। যেমন ধরুন এই যে এখানে আপনি টিকটটা দেবেন, কোম্পানি কোডের টিকট হচ্ছে OX02, তার আগে একটা /n দিন, /n n OX02 একসঙ্গে পরপর, OX02 হচ্ছে কোম্পানি কোড ক্রিয়েট হয় টিকট, ঠিক আছে, এন্টার। নিউ এন্ট্রিজ উপরে যখন টিকটটা খুলবেন তখন দেখুন এখানে ডিসপ্লে করবে, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন কি টিকট খুলেছেন। আমি যেটা করলাম সেটা এখানে শো করবে, এই যে দেখুন নিচে শো করছে, যেখানে আমরা একদম নিচের দিকে যেখানে আমাদের ঘড়ির যেটা হয়ে আছে টাইম, এটা এর নিচে শো করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, নিউ এন্ট্রিজ করুন, ক্লিক করুন। এই যে কোম্পানি কোডটা হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, মানে এইখানে বিজনেস অ্যাক্টিভিটিসের জায়গায় যেটা টিসকো, টেলকো, টিসিএস, এইটা কিন্তু একটু নোট করে রাখবেন, কারণ এইটা কিন্তু এইটাই আমাদের মেইন, এখানেই বারবার করে কাজ হবে, ঠিক আছে। এবার আপনি কোম্পানি কোডের কোড লিখুন, ম্যাক্সিমাম 4 ডিজিট। না ড্রপ ডাউনে গেলে হবে না, ম্যানুয়ালি করতে হবে, নিউ এন্ট্রিজ মানে ম্যানুয়াল। এটা ড্রপ ডাউনটা মানে যেটা হয়ে গেছে অলরেডি, এগুলো সব করা আছে, এগুলো দেখলে হবে না, আপনাকে নিউ এন্ট্রি মানে ম্যানুয়ালি করতে হবে। এবিসিডি যেটা করলাম সেটা করি, যদি দেন, যদি মেশিনে না থাকে নিয়ে নেবে, ঠিক আছে, দেখুন দিন ট্যাব দিয়ে চলে আসুন কোম্পানিতে, কোম্পানি নেবে, এবার নামটা লিখুন, হ্যাঁ, এবার হচ্ছে সিটিতে দিয়ে দিন, আচ্ছা, কান্ট্রি IN, কারেন্সি INR, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার সেভ করুন, দেখুন আপনাকে একটা আইডা যদি থাকে যায় কোনো অসুবিধা নেই, নাহলে আদারওয়াইজ আপনাকে স্ক্রিন খুলে দেবে। সেভ করেছেন? হ্যাঁ সেভ করেছি। আচ্ছা, দেখুন কি বলবো, an entry already exists with the same name, মানে এই ABCD নামে অলরেডি আছে, এবং এসএপিতে একটা সুবিধা আছে, যখন যে লেভেলে এরর হবে ও এররটা এক্সাক্ট এররটা বলে দেবে আপনাকে, দিয়ে ঠিক সেই ফিল্ডটাকে রেড আর ইয়ালো করে দিয়ে ছেড়ে দেবে, আপনাকে বুঝতে হবে কোন জায়গায় ভুলটা আপনি করেছেন, কোন লেভেলে ভুলটা করেছেন। তাহলে আপনি কি করবেন, এই ABCD যে, হ্যালো, হ্যালো, হ্যাঁ, তাহলে আপনাকে আর কি করতে হবে, এই এবিসিডির যে জায়গাটা আছে, এই এবিসিডির জায়গাটাতে আপনাকে আলটিমেটলি চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ওটা একটু নামটা মডিফাই করে দিন। আর এখানে আমার না কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, ওটাকে আমি পাঠিয়েছি, ওটা হলে আপনাকে আপনি করে অ্যাকসেপ্ট করে নেবেন, স্ক্রিনটা দেখতে পাবো আমি। রিপোর্ট করছি, হ্যাঁ
আপনার কাছে বোধহয় এখনো এই যায়নি, রিকোয়েস্ট যায়নি। এসে গেছে রিকোয়েস্টটা। তাহলে আমি যদি স্ক্রিনটা দেখতে না পাই আপনার রেকর্ডিং এ এটা উঠবে না, ঠিক আছে? হ্যাঁ, এবার হচ্ছে এইটা করলেন তো, করে আপনি এবার এটা কেউ দেখুন বলছে এটাও আছে, তাহলে আপনি 1 2 3 করুন। এটা করুন, দেখুন এইবার আপনাকে কিন্তু আর কোনো প্রবলেম করলো না, ঠিক আছে? তাহলে এটা আপনাকে এখানে অ্যাকসেপ্ট করে দিল। এবার আপনি সেভ করে দিন। আচ্ছা, এই যে স্ক্রিনটা খুলে গেল, এই স্ক্রিনটা হচ্ছে এসএপি থেকে বলছে আপনি যদি এই কোম্পানি কোড সম্বন্ধে আরো ডিটেল কোনো ইনফরমেশন লিখতে চান। বাট এখানে দেখুন এই যে স্ক্রিনটা খুলে গেল, এই স্ক্রিনের মধ্যে এই কান্ট্রি ফিল্ডটাতে একটা কোশ্চেন মার্ক রয়েছে, ঠিক আছে? এই এই মানে কোশ্চেন মানে রাইট মার্ক, এই রাইট মার্ক যে সমস্ত ফিল্ডের মধ্যে থাকবে এই ফিল্ডগুলোকে বলে ম্যান্ডেটরি ফিল্ড, দিতেই হবে আপনাকে। আপনি বাকি ম্যান্ডেটরি, এটা বাকিতে কিছু দিন চাই না দিন এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আইএন দিয়ে দিন। আচ্ছা, হ্যাঁ আইএন দিয়ে দিন। আর এখানে এই রিজিয়ন দেখুন, ওয়েস্ট বেঙ্গলের রিজিয়ন, এটা তো যেহেতু বিফোর জিএসটি 25। আচ্ছা, এখানে নিচে কন্টিনিউ করে দিন, একদম নিচে, একদম একদম নিচে বাঁদিকে কোণে কমেন্টস এর উপর নিচে, এই যে এইখানটা কন্টিনিউ করে দিন। এন্টার। তাহলে এই কোম্পানি কোডটা কোথায় ক্রিয়েট হলো? কারণ এখনো পর্যন্ত কোম্পানির সঙ্গে লিঙ্ক আপ হয়নি। এইবার আমাদের যেটা করতে হবে, এই কোম্পানি কোডটাকে কোম্পানির সঙ্গে লিঙ্ক করতে হবে, নাহলে তো আমরা আলটিমেটলি রিপোর্টিং বেরোবে না, ঠিক আছে? কাজও করতে পারবেন না। তো এবার কি করবো, অ্যাসাইনমেন্ট অফ কোম্পানি কোড উইথ কোম্পানি। তো এই কি করেছে, OX16/MD OX16 করুন, /MD OX16। আচ্ছা, এবার বলি যখনই আপনি অ্যাসাইনমেন্ট করবেন, এসএবিতে প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হবে বিভিন্ন সময়তে, 98% অ্যাসাইনমেন্ট স্ক্রিনে নিউ এন্ট্রিজ বাটন তো থাকবে না। কারণ কি, অলরেডি যে দুটো ক্রিয়েট হয়ে গেছে একই জায়গাতে, নতুন করে তার ক্রিয়েট করার কিছু নেই। তো সেখানে আমরা কি করে অ্যাসাইন করবো, সেটা সবসময় তখন ক্লিক অন পজিশন বাটনে ক্লিক করতে হবে। এবার কোম্পানি কোড চাইছে, কোম্পানি কোড দিন, হ্যাঁ এন্টার। এবার কোম্পানি নেমটাকে যেটা আমি প্রথম গ্রুপটা বানিয়েছিলাম সেটা বোধহয় কি ছিল, এবিসিডি না কি ছিল বোধহয়, মোস্ট প্রবাবলি দিয়ে দিন। বা ড্রপডাউন থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেভ। তাহলে কোম্পানি কোড এবং কোম্পানির কোডের সঙ্গে কোম্পানির অ্যাসাইনমেন্টটাও হয়ে গেল, ঠিক আছে? তো আজকে ফাইনাল আর একটা ছোট করে দিচ্ছি, বিজনেস এরিয়া, ঠিক আছে? OX03/MD OX03 করুন।
your entries. Right. হ্যাঁ, বিজনেস এরিয়া কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, রাইট? তো আপনি 4 ডিজিট কোনো আলফানিউমেরিক নাম্বার লিখুন এখানে, লিখে ডেসক্রিপশনে প্লেসটার নাম্বার নাম দিয়ে দেবেন। প্লেসটা মানে হচ্ছে আপনার, হ্যাঁ ওরকম আবার ট্যাব দিয়ে একটা অন্য করতে পারেন। এই মাল্টিপল বিজনেস এরিয়া একসঙ্গে পরপর পাওয়া যায়, ঠিক আছে? ওখানে না আপনার বাদিকে কোডটা দেবেন, বা আগে কোডটা দিতে হবে, ঠিক আছে? কোডটা দিয়ে তোমার ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। না, সেম কোড হয় না কোনোদিন একই যে বিজনেস এরিয়াতে। যেমন ধরুন একটা ফাইল, একটা এক্সেল ফাইল বানানোর এক নামে, আমাকে ওই সেম নামে তো ওই এক্সেল ফাইল ওই ডিস্কের মধ্যে বানাতে পারবো না, ঠিক আছে? আমাকে চেঞ্জ করে দিতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, কোনো একটা নাম লিখে দিন, সেভ। তাহলে বিজনেস এরিয়া তো কারোর সঙ্গে অ্যাসাইন করার দরকার নেই, এটা ক্লায়েন্ট লেভেলেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা মোটামুটি শেষ করলাম, যেখানে কোম্পানি ক্রিয়েট করলাম, কোম্পানি কোড ক্রিয়েট করলাম, বিজনেস এরিয়া ক্রিয়েট করলাম, এবং কোম্পানি কোডের সঙ্গে কোম্পানি কোডকে অ্যাসাইন করলাম, ঠিক আছে? এইটা আমাদের শেষ হলো। নেক্সট দিন থেকে আমরা কিন্তু যেটা আমাদের পরবর্তীকালে গ্লোবাল সেটিংস আছে সেই পার্টটাতে ঢুকবো, ফিসকাল ইয়ার থেকে শুরু করে, চার্টার অ্যাকাউন্টস থেকে শুরু করে, ঠিক আছে? তো সেদিন থেকে কিন্তু একটুখানি ডিপ লেভেলে ঢুকতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো এটা কিরকম ভাবে বন্ধ করবেন, আমি এটা নিজের হাতে বন্ধ করবো না, কারণ এটা হয়ে যাক, এটা কমপ্লিট হয়ে যাক। এবার আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন, শুধু স্ল্যাশ এন যদি দিয়ে দেন এখন, তাহলে আপনাকে বেরিয়ে রুটে নিয়ে চলে আসবে। না, এখানে সরি, স্ল্যাশ এন শুধু দিয়ে দিলে আপনাকে একদম পুরো ডাইরেক্ট রুটে, ওই যেটা ইজি অ্যাক্সেস কিনে বার করে নিয়ে চলে আসবে। মেশিনটা মাঝে মাঝে খুব স্লো বিহেভ করছে। ডাইরেক্ট বন্ধ করে উপর থেকে ক্লোজ করলে এখানে সাসপেন্ড করে দেবেন শুধুমাত্র, আর কিচ্ছু করবেন না, সাসপেন্ড করে ছেড়ে দেবেন, ও অটোমেটিক যাওয়ার পর নিজে করে দেবেন।
একবার কোনো আমরা হার্ডওয়্যারে কোনো লোককে একবার দেখিয়ে নেবেন কোনো ভাইরাস ওরিয়েন্টেড ইস্যু আছে নাকি। আচ্ছা ঠিক আছে। কারণ হচ্ছে যে এত আপনার ভালো মেশিনটা i5 মেশিন এত স্লো কেন হবে? মেশিনটাকে কি তাহলে একবার ফরম্যাট করিয়ে নেবো কি? সেটা করলে তো খুবই ভালো হতো। ঠিক আছে, শুধু সেটা একটা ফরম্যাট করে দিতে। হ্যাঁ সেটাই ঠিক আছে। বাকি ওখানে তো ডেটা আছে। হ্যাঁ হ্যাঁ একবার ফরম্যাট করে নেওয়া ভালো, কারণ এতটা স্লো হওয়া উচিত নয়। আচ্ছা এই বেরিয়ে গেল। এই যে প্রসেসটা হচ্ছে না, এই প্রসেসটা অনেকটা স্লো হলো। ঠিক আছে, এটাই অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, যাই হোক সেটা আবার দেখে নিন, যদি কাউকে যদি ফরম্যাট করে দিতে পারেন আমি তখন আবার আপনাকে তখন আর আমাকে জাস্ট অনলাইনে বসে ইনস্টলটা তো করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ হয়তো আপনার তো এই সেট আপ ফাইল দেওয়া আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, নেক্সট দিনকে বসবো। ওকে ঠিক আছে। নেক্সট দিন কবে স্যার? নেক্সট টুইসডে বসবো। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। ওকে।